কাজী আরিশা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো আরিশা? হ্যাঁ, ভালো আছি। আরিশা, ওই গত ক্লাসে আমার নেটের প্রবলেমের কারণে ক্লাসটা নিতে পারিনি, তোমাদের মেসেজ দিয়েছিলাম, পেয়েছিলা? পেয়েছো মেসেজটা? হ্যাঁ, পরে ক্লাসটা আপলোড করেছি। 3 দিন তো টানা বন্ধ ছিল, তারপরে 2 দিন আমার বাসায় একটু সমস্যা ছিল। শনি রবি কালকে আমি ক্লাসটা আপলোড করেছিলাম। ওটা দেখেছো? আচ্ছা, দেখে নিও, হ্যাঁ। তো তোমরা তো দশম শ্রেণী, তোমাদের সিলেবাস কিছুটা কমিয়ে দিয়েছে সরকার, এটা কি জানো? কোন কোন অধ্যায় আছে আর কোন কোন অধ্যায় নেই, এটা কি জানো? ও, আচ্ছা। 1, 2, 4, 5, 6 আছে, হ্যাঁ। 1, 2, 3 বাদ আর কি। 1, 2, 4, 5, 6 আর 7, 8 বাদ দিয়ে 9, 10, 11 আর ওখানে 16। 1, 2, 4, 5, 6, 9, 10, 11, 16। 1, 2, 4, 5, 6, 9, 10, 11, 16। তো আমরা আমাদের আলোচনায় ত্রয়োদশ অধ্যায় পড়ছিলাম। তো আজকে ক্লাসটি শেষ হয়ে যাবে, এজন্য যেহেতু শেষ হয়ে যাবে সেহেতু আর ক্লাসটি অফ করবো না আর কি, মানে চালিয়ে যাই। কথা বুঝেছো? রমি, নীরা, কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? হ্যাঁ, ওই নতুন সিলেবাস দিয়েছে কোভিড-19 পরিস্থিতির কারণে। তোমরা যারা 22 সালের পরীক্ষার্থী, তোমরা 22-এর পরীক্ষার্থী না? সরকার নতুন সিলেবাস দিয়েছে। নতুন সিলেবাসে 1, 2, 4, 5, 6, 9, 10, 11 আর 16 নাম্বার আছে। বুঝেছো? অধ্যায় 1, 2, 4, 5, 6, 9, 10, 11 আর 16 নাম্বার আছে। ওই গত মঙ্গলবার তোমাদের ক্লাসটা আমি নিতে পারিনি নেটের সমস্যার কারণে। পরে টানা 3 দিন বন্ধ ছিল। বন্ধের পরে শনি রবিবার আমার একটু সমস্যা ছিল। আহ, বাসায় একটু পারিবারিক সমস্যা ছিল। সোমবারে আমি তোমাদের ক্লাসটা আপলোড করেছি, অর্থাৎ গতকাল ক্লাসটা আপলোড করেছি, তোমরা একটু দেখে নিও। আর ওটা হলো ত্রয়োদশ অধ্যায়ের, আমরা ত্রয়োদশ অধ্যায় চলছে তো ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আজকে এই ক্লাসটা নিলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, যদিও এটা সিলেবাসে নেই। তারপরে আমরা 16 নম্বর অধ্যায়ে চলে যাব। সবাই বুঝতে পারছো কথা আমার? রেসপন্স করো কেউ। হ্যাঁ, সুমাইয়া কি বলছিলে?
হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম যে আজকে শেষ হয়ে যাবে। তো যেহেতু শেষ হয়ে যাবে তাহলে আর, যে যদিও তোমাদের নাই তো যদি শেষ হয়ে যায়, যেহেতু শেষ হয়ে যাবে তাহলে আর আমি শুধু শুধু এই ক্লাসটা মিস দিব না আর কি। হ্যাঁ, সবাই চলে যাও পেজ নাম্বার 183 থেকে 193, চট করে চলে যাও। যে ক্লাসটা আমি তোমাদেরকে দিয়েছি, সেই লেকচার দিয়েছি ঈদের পরে আমাদের, গত মঙ্গলবার ছিল 25 তারিখের ক্লাসটা ছিল কেন্দ্রীয় ব্যাংকের শ্রেণী বিভাগগুলো। হ্যাঁ, তো ব্যাংকের শ্রেণী বিভাগগুলো ইউটিউবে দিয়েছি, তারপরেও আমি হালকা তোমাদের সাথে একটু আলোচনা করি। ব্যাংকে তিন তিন ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, একটা বাণিজ্যিক ব্যাংক, একটা হলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আর কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক, অর্থাৎ সকল ব্যাংকের নিয়ন্ত্রক, তত্ত্বাবধায়ক, সকল ব্যাংকের কার্যাবলী দেখাশোনা করে, সরকারের আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে, এবং কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে সরকারের প্রতিনিধি। আর এই যে কাগজি মুদ্রা, যেটা নোট বা টাকা, সেই টাকা বা মুদ্রা বা নোট, কাগজি মুদ্রা, এটা প্রচলনের একমাত্র ক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকেরই। আর অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা, এগুলো সব নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আমাদের বাংলাদেশ ব্যাংকটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হলো ব্যবসা বাণিজ্য, অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্য লাভই হলো বাণিজ্যিক ব্যাংকের মেইন টার্গেট। বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, এগুলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তারপরে হচ্ছে এছাড়া বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো? বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে বিশেষ উদ্দেশ্যে নির্মিত, যেমন কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, গৃহ নির্মাণের জন্য গৃহ নির্মাণ ঋণ প্রদানের জন্য হলো গৃহ নির্মাণ ঋণ দান সংস্থা। তারপরে সমবায় কার্যক্রম পরিচালনার জন্য হলো সমবায় ব্যাংক। তারপরে দরিদ্র জনগণকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য গড়ে উঠেছে গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, এরপর আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা দেখবো একটু। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হলো, বাণিজ্যিক ব্যাংক তিন ধরনের আমানত হলো গ্রহণ করে জনগণের কাছ থেকে। একটা হলো চলতি, একটা হলো সঞ্চয়ী, একটা হলো স্থায়ী। চলতিটা হচ্ছে যে এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো এই ক্ষেত্রে গ্রাহক আমানতকারীকে কোনো সুদ দেয় না। ঠিক আছে, এটা যে কোনো সময় তোলা যায়, অর্থ উত্তোলন করা যায়। তারপরে হচ্ছে সঞ্চয়ী। সঞ্চয়ী আমানতটা হচ্ছে সপ্তাহে 2-1 বার তোলা যায়। এক্ষেত্রে স্বল্প হারে সুদ প্রদান করে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীকে। এরপরে হচ্ছে স্থায়ী আমানত। স্থায়ী আমানত বেশি দিন থাকে দেখে উচ্চ হারে, ফিক্সড ভাবে থাকে দেখে উচ্চ হারে সুদ প্রদান করে থাকে। তারপরে আমরা বাণিজ্যিক ব্যাংকের আরো কিছু কার্যাবলী দেখেছি। সেগুলো কি? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো হলো, বাণিজ্যিক ব্যাংক নোট প্রচলন করতে পারে না, কেন্দ্রীয় ব্যাংক পারে, কিন্তু অন্যান্য বিনিময় ব্যবস্থা সৃষ্টি করতে পারে, যেমন হুন্ডি, ব্যাংক ড্রাফট, তারপরে হচ্ছে চেক, ভ্রমণকারী ঋণপত্র, এগুলো। তারপরে হচ্ছে টিটি, হ্যাঁ, তারপরে হলো এগুলো সৃষ্টি করতে পারে। তারপর বিদেশে এবং আমাদের দেশের ক্রেতা বিক্রেতার মধ্যে দেনা পাওনাটা নিষ্পত্তিতে বাণিজ্যিক ব্যাংক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর হলো বাণিজ্যিক ব্যাংক পূর্বোক্ত কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংক আরো কি করে? বাড়ি ভাড়া, আয়কর, বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার, এগুলো ক্রয় বিক্রয়, বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করে। আর হলো বাড়ি ভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, এগুলো হচ্ছে পরিশোধে সহায়তা করে। তাছাড়া ব্যাংকগুলোর জানো যে লকার থাকে, যাদের হলো অনেক বেশি গহনা থাকে, তারা হলো বাসায় রাখা রিস্কি মনে করে, এই জন্য জমি জমার কাগজপত্র বা দলিল, তারপরে হচ্ছে দামি কোনো সম্পদ, তারপরে হচ্ছে
অর্নামেন্টস এগুলো কিন্তু ব্যাংকের লকার সিস্টেম থাকে, লকারে জমা রাখে বা গচ্ছিত রাখে, যেটা নিরাপদে নিশ্চিতের সাথে গচ্ছিত থাকে এই ব্যাংকগুলোর নিকট। প্রয়োজনে গ্রাহক সেটা তুলে আবার ব্যবহারও করতে পারে। ধরো অনেক অনেক মূল্যবান অর্নামেন্টস আছে তোমার গোল্ডের বা ডায়মন্ডের, সেটা তুমি বাসায় রাখতে মানে নিরাপত্তা বোধ করছো না, তুমি ব্যাংকে লকার সিস্টেমের মাধ্যমে রেখে দিলে ব্যাংকের লকারে, তখন কি হবে, যদি তোমার প্রয়োজন হয় সেটা তুমি সময় মতো আবার তুলে নিয়ে কোনো বিবাহ অনুষ্ঠান বা যে কোনো জায়গায় ব্যবহার করলে, ইউজ করলে আবার গিয়ে রেখে আসতে পারবে। এটা একটা সুবিধা আছে, লকার সিস্টেম রয়েছে। ঠিক আছে, তারপরে বাড়িতে কাগজপত্র দলিলপত্র এভাবে রেখে আসা যায়, আবার দরকার যখন লাগে তখন উঠিয়ে আনা যায়, আবারও রেখে আসা যায়। কথা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, শুধু নীরা বললো জি, আর কেউ কিছু বললো না। নীরা একা বুঝেছো, আর বাকিরা বুঝোনি? আরিশা, প্রমি, শায়লা, সুমাইয়া কেউ বুঝোনি? বুঝেছো? প্রমি বললো আচ্ছা। হ্যাঁ, শায়লাও বললো। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখবো, পড়বো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীটা তো আরো আগে পড়ার কথা, তাই না? যেহেতু প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের বর্ণনা, পরে বাণিজ্যিক ব্যাংক, তারপরে হলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীটা পরে দিয়েছে। যাই হোক, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আমরা কিছুটা জেনেছি, আমরা একটু ব্যাপকভাবে জেনে নিই। দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই দেশের বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা কি সবার কাছে গৃহীত, সর্বজন বিদিত? এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে এ ব্যাংক বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এ ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে এবং প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংক। অন্যান্য ব্যাংকে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। হেড ব্যাংক, বুঝছো? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে হেড ব্যাংক। তাহলে অন্যান্য ব্যাংকে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ওই যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে থাকে, তারা হলো ক্ষুদ্র এই ব্যবসায়ীদের বা হলো শিল্পপতিদের ঋণ প্রদান করে থাকে এবং এইখানেই তাদের হলো লাভ। ঠিক আছে, তো আবার এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে, ঋণ দানের ক্ষমতাটা নিয়ম ছাড়া করতে পারবে না। নিয়ম নীতি এগুলা হলো সব নির্ধারণ করে দিবে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের চলাফেরাটা, বাণিজ্যিক ব্যাংক কত দূর চলতে পারবে, কিভাবে চলতে হবে, তাদের নীতি নির্ধারণীটা করে দেয় সবকিছু কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ঋণ সৃষ্টির কারণে মোট অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা ও যোগানের মধ্যে যথাসম্ভব সমতা বিধান করে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণে ব্যর্থ হয় তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এমত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয়। যে কোনো সমস্যায় যদি পড়ে বাণিজ্যিক ব্যাংকগুলো, যে সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এই যে ব্যাংকগুলোর নাম বললাম, সিটি ব্যাংক, এই ব্যাংক লিমিটেড, হ্যাঁ লাস্টে লিমিটেড বলতে হবে, এই ব্যাংকগুলো যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধানটা করে দেয় বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক।
মানে এগুলো হলো এই সকল ব্যাংকগুলোর, বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবকই হচ্ছে বাণিজ্যিক এই কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রা নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, বিভিন্ন জন বিভিন্ন দেশে, আমাদের আত্মীয় স্বজন আছে বা আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী রয়েছে বিভিন্ন দেশে। তো কোনো কোনো দেশে হলো মুদ্রাকে বলা হয় ডলার, কোনো দেশে ইউরো বলা হয়, এক এক দেশে এক একটা বলা হয়, তাই না? বা কমনও আছে। তো এই মুদ্রাগুলো যে ভাঙানোর ব্যবস্থা করা, তারপরে হলো সমন্বয় বা বার্তা ধার্য করা, এগুলো সব হলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপর হচ্ছে বিনিময় হার রক্ষা করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা প্রভৃতি বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এই যে জুলাই আসছে, জুলাই টু জুন অর্থ বছর আসছে, তাই না? তো এই অর্থ বছরের বাজেট প্রণয়নে, অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সরকার যে বিভিন্ন খাতে যে বাজেট বরাদ্দ করে থাকে, তা বাজেট কতটুকু আছে বা সঞ্চিত অর্থ কতটুকু আছে, এটার হলো সমন্বয় সাধন করে থাকে হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে উপযুক্ত কাজ ব্যতীত কেন্দ্রীয় ব্যাংক আরো কতগুলো কাজ সম্পন্ন করে থাকে, যেমন নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করা, স্বর্ণ রৌপ্য মূল্য স্বর্ণ রৌপ্য মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা প্রভৃতি। কথা বুঝতেছো? বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে বাণিজ্যিক ব্যাংক। তারপরে হচ্ছে স্বর্ণ রৌপ্য মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা প্রভৃতি কাজও করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, তো ওই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো ব্যাংকের নাম জানো? উত্তরা ব্যাংক লিমিটেড, এগুলোর পিছনে লিমিটেড লেখা আছে। সোনালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড। তো এগুলা হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো সব হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এর নাম শুনেছ কখনো? এই বাংলাদেশ ব্যাংক, আমরা যে টাকাগুলো ব্যবহার করি, টাকা, এই টাকাগুলো ছাপায় কে? ওই বাংলাদেশ ব্যাংকই ছাপায়। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এদের কিন্তু ক্ষমতা নাই টাকা ছাপানোর। কিন্তু ওই যে চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, স্টক, এগুলা বন্ড, এগুলো করতে পারে, কিন্তু টাকা ছাপানোর এখতিয়ার নেই। বাণিজ্যিক ব্যাংকগুলোর এখতিয়ার নেই। আর ওই জিজ্ঞেস করলে যে ব্যাংক জেনেছি, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংকটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আমাদের দেশের বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি কি কাজ করে আমরা বললাম, যে বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করে, সরকারের আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে, তারপরে ঋণের ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন রোধ করে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে, তারপর হচ্ছে নোট প্রচলন করে, তারপর স্বর্ণ রৌপ্য এগুলো হলো সংরক্ষণ করে। তারপরে হচ্ছে ইয়ে, যখন বাণিজ্যিক ব্যাংকগুলো সমস্যায় পড়ে, সেই বাণিজ্যিক ব্যাংকগুলো, ওই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলাকে পরামর্শ দিয়ে থাকে, এগুলার গতিবিধি নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে যখন অন্য কোনো স্থান থেকে বাণিজ্যিক ব্যাংক ঋণ সহায়তা পাচ্ছে না, তখন কেন্দ্রীয় ব্যাংকই ঋণ দিয়ে থাকে। সরকারের বাজেট প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে থাকে।
এরকম আরো অনেক কাজ করে থাকে। সুমাইয়া, বুঝতে পেরেছো? ও আচ্ছা, এবার আসো দারিদ্র বিমোচন। হুম, ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা। দারিদ্রতা মোচন করা, অর্থাৎ দরিদ্রতা দূর করা এবং আত্মকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা। স্বকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম এবং কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। স্বকর্মসংস্থান বলতে কি বুঝেছো? মানে কারো অধীনে কাজ না করে আমি নিজেই ঋণ নিয়ে হোক বা গচ্ছিত অর্থ দিয়ে হোক, জমানো টাকা দিয়ে হোক, নিজে ব্যবসা করা বা ছোট কুটির শিল্প গড়ে তোলা বা হচ্ছে কৃষি কাজে অন্তর্ভুক্ত হওয়া, এই নিজের আয়ের ব্যবস্থা নিজেই করা। ঠিক আছে? স্বকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম এবং কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে উৎপাদন করা বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। এরপর হচ্ছে বাংলাদেশে প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 থেকে 25 লক্ষ নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করছে। কথাটা বোঝো, শ্রমবাজারে, এটার মানে কি? মানে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ মানুষ পড়াশোনা শেষ করে বা নির্দিষ্ট একটা বয়স পার করে আসছে, চাকরি খুঁজছে, ব্যবসা খুঁজছে, কাজ খুঁজছে, এই শ্রমবাজারে যুক্ত হচ্ছে এরা। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে বিভিন্ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিম্নে এইসব ব্যাংকের ভূমিকা আলোচনা করা হলো। মানে 20 থেকে 25 লক্ষ মানুষ প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাস্টার্স কমপ্লিট করছে, পাশ করে বেরোচ্ছে, বের হয়েই তারা চাকরি খুঁজছে। শ্রমবাজার বলতে অর্থ উপার্জনের বাজার বলা হয়েছে। হ্যাঁ, মার্কেট বলা হচ্ছে। এই মার্কেট কিন্তু বেচা কেনার মার্কেট নয়। এরপর দেখো বাংলাদেশ কৃষি ব্যাংক। স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের, আগে ছিল কৃষি উন্নয়ন ব্যাংক, পরে হলো কৃষি ব্যাংক, সকল দায় দায়িত্ব সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। আগে ছিল কৃষি উন্নয়ন ব্যাংক নাম, পরে হয় বাংলাদেশ কৃষি ব্যাংক। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। হালের বলদ কেনা, বীজ কেনা, সার কেনা, কৃষি যন্ত্রপাতি কেনা, পানি সেচের জন্য শক্তি চালিত পাম্প কেনা, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। কথা বুঝছো? যে অনেকের হালের বলদ নাই, 2টা বলদ কিনতে লাগবে, 2টা বলদ কিনতে গেলে ধরো 50,000 টাকা বা 60,000 টাকা লাগলো, এত টাকা কৃষকের নাই, তাহলে সে কি করবে? কৃষি ব্যাংক থেকে লোন নিতে পারবে। ঠিক আছে? সার, কৃষি যন্ত্রপাতি কেনা, তারপরে ওই যে শ্যালো মেশিন, এগুলো কিনতে তো অনেক টাকা লাগে, তো এগুলো কেনার টাকা না থাকলে কৃষি ব্যাংকের থেকে লোন নিতে পারবে। আচ্ছা, বর্তমানে কৃষিকার্য ছাড়াও হাঁস মুরগি পালন, পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ। গুটি পোকার চাষ হলো যেটা রেশম পোকার চাষ, ওই যে সিল্কের কাপড় চোপড় হয় না, সিল্কের শাড়ি, রাজশাহীতে যেটা হলো চাষ হয়, তুঁত গাছের পাতা খেয়ে যে এই পোকাটা বেড়ে উঠে বড় হয়। হ্যাঁ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশে কৃষি ব্যাংক ছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রূপালী ব্যাংক সমূহের স্ব স্ব বার্ষিক
কৃষি ও পল্লী ঋণ কর্মসূচিতে স্বকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ দান কর্মসূচি যথাযথ গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তাহলে দেখো, ওই বাংলাদেশ কৃষি ব্যাংক ছাড়াও ওই সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওই যে রাজশাহীতে বললাম না রেশম পোকার চাষ হয়, সেই রেশম পোকা থেকে, রেশম কুটির থেকে সিল্কের শাড়ি উৎপাদন হয়, সপুরা সিল্ক শাড়ি নাম শুনেছ না? সিল্কের কাপড় চোপড় উৎপাদন হয় ওখানে। রাজশাহীতে কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে এবং রূপালী ব্যাংক সমূহের স্ব বার্ষিক কৃষি ও পল্লী ঋণ কর্মসূচিতে এই ব্যাংকগুলাও কিন্তু, যে ব্যাংকগুলোর নাম বলছি, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, এরাও কিন্তু কৃষি ও পল্লী ঋণ কর্মসূচিতে স্বকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ডে মানে ঋণ দেয় যেটাতে আয় বাড়বে, ঠিক আছে, আয় বাড়বে সেই ধরনের ঋণ দেয়। গরু কেনার জন্য, কি ছাগল কেনার জন্য, অথবা রিক্সা ক্রয় করলো, রিক্সা চালালো, ভ্যান ক্রয় করলো, সিএনজি কিনলো, হ্যাঁ, এগুলো আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ দান কর্মসূচি যথাযথ গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। কৃষি ও পল্লী ঋণ খাতে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ন্যূনতম শতকরা 25% দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত রাখতে হয়। কি বলেছে? কৃষি ও পল্লী ঋণ খাতে, পল্লী ঋণ মানে গ্রামে, কৃষি খাতে এবং পল্লী ঋণ খাতে এইসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ন্যূনতম শতকরা 25% দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত রাখতে হয়। মানে যে সকল ব্যাংকের কথা বলা হয়েছে এইসব ব্যাংকগুলো 25% রাখতে হয়। কাদের জন্য জানো? ওই দারিদ্র্য বিমোচনের জন্য দিবে। এটা হলো ফিক্সড করে আগে থেকে রাখতে হয় যে এগুলো হলো এই কৃষি উন্নয়ন আর পল্লী উন্নয়নের জন্য দিতে হবে। 25% রাখতে হয়, বরাদ্দ রাখতে হয়। বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ঋণ সরবরাহ করা হয়। এক্ষেত্রে ব্যাংকসমূহের নিজস্ব কর্মসূচি রয়েছে। এরপর আসো গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণ দানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবেও এটি পরিচিত। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ লোন নিবে কিন্তু বিনিময়ে কোনো কিছু জমা রাখতে হবে না। অনেক সময় যে বাণিজ্যিক ব্যাংকগুলো যে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ঋণ দেয়, তো দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ক্ষেত্রে কি কিন্তু বাড়ি পর্যন্ত ব্যাংকের নিকট বন্ধক রাখতে হয়। ঢাকা শহরে চলার পথে দেখবা বিভিন্ন জায়গায় লেখা থাকে এই বাড়ি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, সোনালী ব্যাংক লিমিটেডের নিকট দায়বদ্ধ, জনতা ব্যাংক লিমিটেডের নিকট দায়বদ্ধ, এরকম লেখা থাকে। বা এই শিল্প প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। কিন্তু গ্রামীণ ব্যাংকটা কোনো কিছুই জামানত রাখে না, বিনা জামানতে গ্রামের নারী পুরুষদের ব্যাংকিং সুবিধা প্রদান করে। গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়েই এ ব্যাংকের অগ্রযাত্রা। এ ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। ডক্টর ইউনূসের ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। ডক্টর ইউনূস কিন্তু নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো গ্রামে যে মহাজনরা কিন্তু গ্রামের দরিদ্র ব্যক্তিদেরকে সুদ, এই যদি দরিদ্র ব্যক্তি কেউ ঋণ করতো তাহলে তাকে সুদ দিতে হতো, উচ্চ হারে সুদ দিতে হতো, এবং সুদ হলো চক্রাকারে বৃদ্ধি পাওয়ার কারণে সেই ঋণ গ্রহীতা ঋণ থেকে মুক্তি পেত না, ঠিক আছে। এইভাবে তার জমি জমা অনেক কিছু হারাতে হতো, বিক্রি করতে হতো, বা তাকে দিয়ে দিতে হতো। তোমরা পড়েছো না,
ক্লাস 8-এর রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি পড়েছো? 2 বিঘা জমি মনে আছে? উপেনের কথা। হ্যাঁ, উপেনের জায়গা জমি সব নিয়ে নিয়েছিল জমিদার, মনে আছে? এই মহাজনরা এরকম অবস্থা করে, হ্যাঁ, গরিবদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে নামমাত্র ঋণ দিয়ে তারপর হলো তার জায়গা জমি দখল করে নেয়, টিপসই নিয়ে নেয়, সিগনেচার নিয়ে নেয়, হ্যাঁ, এরকম অনেক নির্যাতন করে। তো সেই গ্রামীণ অসহায় নিরুপায় মানুষকে ঋণ থেকে মুক্ত করার জন্য, স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য ডক্টর ইউনূস সৃষ্টি করলেন গ্রামীণ ব্যাংক নামক এই মহান একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, যেটা কিনা আমাদের বাংলাদেশের দারিদ্র বিমোচনে অনেক বড় অবদান রাখছে। ঠিক আছে, তাহলে এরই সাথে শেষ হলো আমাদের আজকের ক্লাসটি। তো এই আমাদের আরো 8 মিনিট সময় আছে। তোমরা ব্যাংকের শ্রেণী বিভাগ, যেটা আমি ইউটিউবে দিয়েছি, ক্লাসটা কেউ দেখেছো হয়তো বা কেউ দেখোনি। এই 8 মিনিটের মধ্যে ব্যাংকের শ্রেণী বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক তো পড়ালাম, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এইটুক এইটুক ইয়ে করো, একটু রিডিং পড়ো, নিজে নিজে রিডিং পড়ো। আমি 5 মিনিট পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, অধ্যায় 16 পড়াবো। কোনটা কোনটা বলো, সমস্যা নেই, আমি পড়িয়ে দিব। কোনটা কোনটা বলো। কি অধ্যায়? অধ্যায় 3, সৌরজগৎ ও ভূমণ্ডল। তুমি তুমি কোনটা বলছো, সৌরজগৎ ও ভূমণ্ডল এই অধ্যায়টা? 3 মনে হয় সিলেবাসে নাই। হ্যাঁ, তোমরা একটু দেখো তো, পরের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আমি যেটুক দেখেছি বা জেনেছি, প্রথম দ্বিতীয় আছে, 4 নাম্বারটা আছে, 5 নাম্বার আছে, 6 নাম্বার আছে। সবাই একটু সূচিপত্র দেখো। 9, 10, 11 আছে, আর 16 আছে। এখন 3 যদি দরকার না হয়, তাহলে আমার মনে হয় না যে ওটাতে সময় ক্ষেপণ করার প্রয়োজন আছে। হ্যাঁ। ও, 4 অধ্যায় থেকে, হ্যাঁ। তারপরে তোমরা একটু সবাই দেখো যে আমি পরের ক্লাসে কিন্তু জিজ্ঞেস করবো, সিলেবাস কিন্তু তোমাদের সাথে মিলাবো। তো ষোড়শ অধ্যায়টা যদি তোমরা বলো যে পরে পড়াতে আমার কোনো সমস্যা নেই, ষোড়শ অধ্যায়টা কতটুকু দেখে নি। আচ্ছা, এটা বেশ বড়ই আছে কিন্তু সহজ, হ্যাঁ। আচ্ছা, আমি এটা তাহলে পরে পড়াবো। আমি তাহলে পরের ক্লাসে তোমাদেরকে 4 নাম্বার থেকে পড়াবো, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নেই। তো এখন আরো 6 মিনিট সময় আছে। একটু বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটাতে তোমরা একটু চলে যাও, দেখো কোনো প্রশ্ন আছে কিনা। যে ক্লাসটা আমি গত ক্লাসে নিতে পারিনি, আর এই ক্লাসটা জানো আমি অনেকবার রেকর্ড করছি, কেটে যায়। আমার যে এই ক্লাসটা কত কষ্ট দিয়েছে, কেটে যায়, তারপরে হলো ইয়ে থাকে না, কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেছিল সেদিন রেকর্ড করতে গিয়ে। আবার হলো নেট নাই, কি যে সমস্যায় পড়ছি জানো। আমি 5 বার রেকর্ড করছি এই ক্লাসটা, এত কুফা লাগছিল, মানে কুফা একটা কুসংস্কারের কথা, তারপরেও হ্যাঁ অনেক কষ্ট হয়েছে। তোমরা দেখো, তারপরেও এখন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা একটু পড়ো তোমরা। এই 128 নম্বর পৃষ্ঠার বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দেখতে পাচ্ছ? 188 বা 88 পৃষ্ঠা। হ্যাঁ, এটা একটু পড়ো। আমি 4 আর 5 মিনিট আছে তো, 2 মিনিট 3 মিনিট পরে একটু যে কথা বলবো না তোমাদের সাথে। 3 মিনিট পরে কথা বলবো, একটু রিডিং পড়ো।
আচ্ছা, তাহলে 2 মিনিট সময় আছে, আসো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা আমি আবার একটু বলছি। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হচ্ছে মূলত হলো বাণিজ্যকে লাভ, বাণিজ্যের ক্ষেত্রে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যকে লাভবান করার জন্য তো 3 ভাবে আমানত গ্রহণ করে। এটা হচ্ছে চলতি আমানত, সঞ্চয় আমানত আর স্থায়ী আমানত। চলতি আমানতের জন্য বলছিলাম যে কোনো আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। সঞ্চয় আমানতের জন্য অল্প সুদ প্রদান করে বা স্বল্প সুদ প্রদান করে। আর সঞ্চয় আমানতটা সপ্তাহে 2-1 বার টাকা তোলা যায়, হ্যাঁ। আর স্থায়ী আমানতের জন্য উচ্চ হারে সুদ প্রদান করে। আর আরেকটা বলছিলাম যে ঋণ প্রদান হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। তো এই জনসাধারণের কাছ থেকে যে অর্থটা মানে গৃহীত অর্থ জনসাধারণ ডিপিএস হিসাবে রাখে, তারপরে অতিরিক্ত উদ্বৃত্ত টাকা থাকলে ব্যাংকে জমা রাখে। তো সেই টাকাগুলো কি করে? সেই টাকাগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতি এদের ঋণ প্রদান করে থাকে। আর ঋণ দিলে কিন্তু ব্যাংকের অনেক লাভ হয়। এক্ষেত্রে ওই যে বাড়ি বন্ধক রেখে বা মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে বা শিল্প প্রতিষ্ঠান বন্ধক রেখে ঋণ প্রদান করে থাকে। ঠিক আছে? তো 3 ধরনের ঋণ প্রদান করে থাকে: স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যম মেয়াদী আর দীর্ঘমেয়াদী। আর হলো টাকা ছাপানোর কাজটা বা কাগজি মুদ্রা ছাপানোর কাজটা বাণিজ্যিক ব্যাংক করতে পারে না, কেন্দ্রীয় ব্যাংক করে। কিন্তু টাকা ছাপানো ছাড়াও আরো অন্যান্য কাজ, বিনিময় মাধ্যম সৃষ্টি করা, এগুলো কি কি? চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ঋণপত্র, ঠিক আছে, ভ্রমণকারী ঋণপত্র, পে অর্ডার, তারপরে টিটি, বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার, এগুলো ক্রয় বিক্রয় ইত্যাদি করতে পারে। তাছাড়া অনেক সময় দেখবা যে তোমাদের আত্মীয় স্বজন বা নিজের বাবা মা দেখবে অনেক সময় কি করে, টাকা হলো বিদ্যুৎ বিল, টেলিফোন বিল ব্যাংকে জমা দিয়ে আসে। তাহলে বাড়ি ভাড়া, আয়কর, বীমার প্রিমিয়ার এগুলোও কিন্তু পরিশোধে সহায়তা করে। আর লকার হিসাবেও কাজ করে, মূল্যবান অলংকার, দলিলপত্র ইত্যাদিও গচ্ছিত রাখে। তাহলে শেষ করছি ক্লাসটা, হ্যাঁ, সময় শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করো। তাহলে আমরা পরের ক্লাসে কোন অধ্যায় পড়বো? 4র্থ অধ্যায়। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। পড়াশোনা করো। ওয়ালাইকুম আসসালাম।